সকালে বিছানা থেকে নামিয়াই গিরিবালা যেন নতুন জগতে প্রবেশ করিল। কাল সে আসার কথা ওঠা থেকে নিদ্রাগমের পূর্ব পর্যন্ত মনটা খুব নাড়া খাইয়াছিল। যাত্রার ঔৎসুক্য, পথে সেই বিচিত্র ঘটনার বিস্ময়, মামার বাড়ির আদর, তাহার পাশে অশ্র, সব মিলিয়া তাহার সত্তাটিকে যেন নতুন ভাবে একবার জাগাইয়া দিল। প্রভাতটি বড় চমৎকার লাগিল। বাবার পূর্ণ মনের সচেতন কবিত্ব কোথায় পাইবে? তবে নতুন লাগিল এবং মিষ্ট লাগিল। নিজেকে যেন বেশ একটু বড় বলিয়া বোধ হইল। রাত্রে সেই পুতুলের জন্য কান্নার কথা ভাবিয়া একটু যেন নিজের কাছে লজ্জা লজ্জা বোধ হইতে লাগিল। কতকটা যেন নিজেকে চেনার মতো, অবশ্য আবছা ভাবে চেনা। তবে অনুভব করা যে কাল পরশুকার গিরিবালাটি যেন একটু ছোট, তাহার কথা ভাবিতে আজকের গিরিবালার মনে লজ্জার সঙ্গে একটি করুণার ভাব আসিয়া পড়ে। আরও নাড়া খাইল মনটা। মাসি সকালে হালকাভাবে সাজাইয়া গুছাইয়া পাড়ায় লইয়া গেল। এবাড়ি সেবাড়ি কোনো এক ছুতা করিয়া, যেন বঞ্চি দেখাইতে নয়, পাশে যে একটা নতুন মেয়ে আছে সেদিকে যেন চৈতন্যই নাই। কই গো খান্ত, রাঙাখুড়ি কোথায়? চানে গেছেন নাকি? এত সকালে চানে গিয়ে মরবো? এমনি শীতে হিয়ে হয়েছে। রাঙাখুড়ি গেলে বাঁচিস না, বুড়ি হয়ে গেছি তো। আর সঙ্গে ওটি কে? দুটো পাঁপড় নিয়ে এলাম, কাল বেলে তেজপুর থেকে এসেছে। মনে করলাম সকাল সকাল দিয়ে আসিগে যাই। অবৈদার আবার অফিস বেরিয়ে যাবে। ধর খান্ত, ভেজে দিস। ইটি, ও মা, চিনতে পারলে না? বড়দার মেয়ে গো, গিরি। যা, দিদিমাকে পেন নাম করো গে। থাক থাক, হয়েছে দেখি। ও মা, তাই তো। আর মা, আমার কি চোখের দৃষ্টি আছে? দিব্যি মেয়েটি তো হয়েছে বড়ুর আমাদের, যেন নক্কি পেতি মেয়েটি। বড়ুও ওই রকমটিই ছিল, মনে আছে কি না? তবে মেয়ের রং যেন আরো মাজা। বেঁচে থাক, পাকা চুলে সিঁদুর পড়ুক, আর কি আশীর্বাদ করব? মেয়ের এর চেয়ে বড় আশীর্বাদ আছেই বা কি রাঙাখুড়ি? সঙ্গে ওটি কে গো কাতু দিদি, যেন নতুন নতুন ঠেকছে? বড়ুর মেয়ে, কাল বাপ নিয়ে এসেছে। এসেই বেড়াবার শখ হয়েছে মেয়ের। পাড়া বেড়ানি কারুর বউ হবেন বোধ হয়। দেখো না, সকালবেলা টেনে নিয়ে এসেছে আমায়। মাসির যেন কত ফুরসত। বল, বেশ করেছি। মাসি হওয়া অমনি নাকি? নামটি তোমার কি মা? গিরিবালা। বেশ মিষ্টি নামটি, দুর্গার নাম। আর আমাদের বাড়িতে এক নাম রাখার ঢো হয়েছে। দাদার অমন চমৎকার মেয়েটির নাম হলো তনিমা। ওর মাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ গা, তনিমা আবার কি জিনিস? বেদে পুরাণে কেউ কখনো শোনেনি। কে তর্ক করে বলো স্কুলে পড়া মেয়ের সাথে? বাবাও ওইদিকে। বলি, চুপ করে থাকাই ভালো। গিরিবালা নাম রেখে খালাস হয় তবে তো। বাপ বলে মেয়ে আমার পার্বতী, ও মা, গৌরী দান করবো। ও আজকালকার সব বাপ মাই সমান ভাই। কি যে এক নতুন হাওয়াই উঠেছে। কে গো, শ্রীমতী কাত্যায়নী না? হঠাৎ আজ এ আকাশে যে পথ ভুলে। ভাবলাম দেখে আসি ঘোষাল ঠাকুরদাদার আকাশে কোনো নতুন তারা উঠলো কিনা। ভালো। আড়ি পেতেও যদি একবার উদয় হও তো ঠাকুরদাদার খালি আকাশটা মাঝে মাঝে আলো হয়। আর সঙ্গে ওকে, আপনার ছোট নাতনির মেয়ে, বড়ুর মেয়ে। বেশ বেশ, এসো তো মা। বাহ, দিব্যি খাসা। খাসা মা হবে আমার। নামটি কি? গিরিবালা। গিরিবালা দেবী? তার নাম বোধহয় বলবে দেবী। আর সে তো আমার চেহারা দেখেই বুঝবে লোকে। নিজের মুখে আর বলতে যাব কেন? তাই না কি গো? হাসিটিও বড় মিষ্টি মায়ের। থাকবে এখন কিছুদিন? থামুন, থাকার কথা তুলে কাজ নেই। দেখতে ভালো মন্দ যাই হোক, অত শত বুঝি না। তবে আর্ধেকটি সংসারই এক ফোঁটা মেয়ের গাড়ে। মা নতুন পোয়াতি, এক হাঁড়িটা শুধু জ্যাঠাইমার হাতে। বাকি কন্যা ওই মেয়ের ওপর। থাকলে চলবে ওর? কিলো, থাকবি? বেশ তো এমনি কোলের ছেলে পেলি। আসি ঠাকুরদা এখন। ওইদিকে একবার এসেছিলাম, মনে করলাম ঠাকুরদার খবরটা একবার নিয়ে যাই। ঠান্দি কোথায়? ভেতরে? যাই, একবার নতুন শাশুড়িকে দেখিয়ে আনি গে, নইলে আবার মুখ নাড়া খেতে হবে কোনো দিন। সম্পত্তি দেখাইয়া যেন আশ মেটে না আর মাসিমার। অনেকখানি ঘোরা হইল সকাল থেকে, কিন্তু প্রতি পদে নিজেকে নতুনভাবে অনুভব করার জন্য ঘোড়াটা গিরিবালা যেন গায়ে লাগিল না।
যেটুকু বা ক্লান্তি আসিয়াছিল বাড়িতে আসিয়া তাহাও কোথায় যেন উড়িয়া গেল। দিদিমা আসিয়াছেন, আর সঙ্গে আসিয়াছে অখিল মামার ছেলে বিকাশ। বিকাশ একটু বেশি চেনা, অখিলের সঙ্গে প্রায় তেজপুরের বাটিতে যায়। আদরের মধ্যে সখ্যের যে অভাব ছিল, বিকাশ সেটা পূরণ করিয়া দিল। দিদিমা থেকে ভাই পর্যন্ত সবার স্নেহ যেন একটি নিটোল আঙুরের মতো টলমল করিতে লাগিল। বিকাশের মনোরঞ্জন করিবার পদ্ধতিটা একটু অন্য ধরনের। স্থানীয় স্কুলে থার্ড ক্লাসে পড়ে, নিজের বিদ্যাবুদ্ধি সম্বন্ধে একটু বেশি সজাগ। বোনকে প্রশ্ন করিল, কি পড়ছিস রে তুই গিরি আজকাল? গিরিবালা একটু লজ্জিতভাবে বলিল, দ্বিতীয় ভাগ। মোটে দ্বিতীয় ভাগ? ঠোঁট দুইটা গোল করিয়া উস করিয়া এমন খানিকটা বিস্ময়ের হাওয়া পেটে টানিয়া লইল যে যেন গিরিবালার বয়স 20 কি 30 বছর কিছু একটা। বলিল, চল আমার বই দেখবি, তুই তো অজ্ঞানী হয়ে যাবি তাহলে। একটা দেবদারু কাঠের টেবিলে অবিন্যস্ত একরাশ বই খাতা গিরিবালার বিদ্যার দৌড় ততদূর হইলে বুঝিত তাহাতে কাশিরাম দাসও আছে, অন্নদা মঙ্গলও আছে, নতুন পুরাতন পঞ্জিকাও আছে। সে একটু বিস্মিতভাবে দাঁড়াইয়া রহিল। শুধু সংখ্যাতেই ভগ্নীর মনের অবস্থা কি দাঁড়াইয়াছে একবার দেখিয়া লইয়া বিকাশ সুপ্তপ্রেশ পঞ্জিকার মতো একখানা ঘাড়ে কর্তানে বই তুলিয়া লইল। জিজ্ঞাসা করিল, কি বলে বল দেখিন এটাকে? আকারটা চেনা। গিরিবালা বলিল, পাঁজি। বিকাশ বলিল, শুধু এক পাঁজি চিনেছিস কি না? ডিকশনারি বল দেখিন মুখে। গিরিবালা বলিল, ডিকশনারি। বিকাশ একটু মৃদু হাসিল, বলিল, ডিকশনারি, সি আর এস একসঙ্গে, ভারী তো বুঝলি তুই, ক আর স একসঙ্গে, মাঝখানে কোনো ভাওয়েল নেই, মানে স্বরবর্ণ নেই। এইবার বল দেখিন। গিরিবালা টিকার চোটে আরো ধাঁধা হইয়া গেল। এবারে চেষ্টাও করিতে সাহস করিল না। এইখানে এসে আমার কাছে তোকে থাকতে হবে, নইলে বেলে তেজপুরে থাকলে তুই মুখ্য হয়ে যাবি গিরি। পিসে মশাইকে বলবো। তাহার পর ডিকশনারিটা তুলিয়া ধরিয়া হাতটাকে একটু ঘুরাইয়া বলিল, পৃথিবীর মধ্যে যত কথা আছে তুমি এর মধ্যে পাবে, নাম করো যে কোনো কথা। গিরিবালা একটু ভাবিল। সকালে মাসিকে ঘোষাল ঠাকুরদার ডাকটি বড় মিষ্টি এবং অভিনব লাগিয়াছিল, যেন কোনো জাদুকরকে ঝুলির ভেতর হইতে অসম্ভব কোনো দ্রব্য বাহির করিতে ফরমায়েশ করিতেছে। এইভাবে বলিল, আচ্ছা দেখাও শ্রীমতী কাত্যায়নী। বিকাশ নিরাশভাবে বইটা রাখিয়া দিল, বলিল, খালি পাজি শ্রীমতী কাত্যায়নী এই শিখেছিস কি না? আরও সব বিষয় আছে, অ্যালজেব্রা, জিওমেট্রি। অঙ্কের শিক্ষক থার্ড মাস্টার জগদীশবাবু, বাবাকে পড়াই আছেন, দাদাকে পড়াই আছেন, হেডমাস্টারকে পড়াই আছেন। হেডমাস্টারের কানের পেছনে এখনো পর্যন্ত একটা কাটা দাগ আছে। গর্বের সহিত দেখাইয়া বলেন, এই আশীর্বাদের জোরে আজ এখানে হেডমাস্টারের চেয়ার দখল করে আছি। আসিয়াই প্রথমে হেডমাস্টারকে পদ তুলিলন, তারপর কাজ আরম্ভ করেন। অত বড় অঙ্ক জানা লোক এ তল্লাটে নাই। অ্যালজেব্রা জিওমেট্রির পর রয়্যাল লিডারের ছবি সব। নেপোলিয়ান আল্পস অতিক্রম করিতেছেন, তুষার ঢাকা অলঙ্ঘ গিরিবর্ত। নেপোলিয়ান বলিলেন, দেয়ার শেল বি নো আল্পস। আল্পস আমার গতিরোধ করে দাঁড়াবে? বটে, আল্পসকেই ধারাপৃষ্ঠ হইতে বিলুপ্ত হতে হবে। তার মানে মানুষের পরাক্রমের সামনে আল্পসকে মাথা নত করতে হবে। তার মানে নেপোলিয়ান নিশ্চয়ই আল্পস পাহাড় ডিঙোবেন। বরফে ঢাকা আল্পস পাহাড় এ পর্যন্ত যা কেউ পেরোতে পারেনি। বিকাশ উপযুক্ত সত্রী পাইয়া নিজের স্কুলে ধার করা লেকচার শুনাইয়া যাইতেছে। গিরিবালা অকৃত্রিম বিস্ময়ে চাহিয়া আছে। কে জগদীশ মাস্টার জানে না, কে নেপোলিয়ান, কোথায় বা বরফে ঢাকা আল্পস পাহাড়। যে পাহাড় ডিঙাইল সে বড়, না যে হেডমাস্টারের কানের পেছনে চিরদিনের জন্য বেতের দাগ রাখিয়া দিতে পারে সেই বড়। কিছুই নির্ণয় করিতে পারে না, শুধু একদল বিচিত্র কর্মাদের আশ্চর্য জগতের সামনে মুগ্ধ নেত্রে দাঁড়াইয়া থাকে। তাহার পর বাংলা রিডারের ছবি সব, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ছবি মাত্র, তবু চোখ দেখিলে চোখ ফিরাইতে পারা যায় না যেন, এমনই দীর্ঘায়িত আর ভাস্বর। বিদ্যাসাগর। বিকাশ বলে, মাথা চুল অমন করে কাটা বলে একটা হেঁজি বেজি মানুষ মনে করিস নি গিরি, মস্ত বড় লোক।
আর জানিস, মা যদি বললে ঈশ্বর, নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মা যদি একবার বললে ঈশ্বর তোকে অমুক কাজটা করতে হবে, ব্যাস, আর নড়চড় হবার জো নেই। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী আসুন না কেন, খুব বড় চাকরি করতেন, বাড়িতে একটা বিয়ে ছিল, মা আসতে বলে দিয়েছিলেন, ছুটি চাইতে সাহেব বললে না পণ্ডিত, এখন ছুটি অসম্ভব। বাইরে গিয়ে একটু ভাবলেন, তক্ষুনি ফিরে এসে বললেন, তাহলে রইল সাহেব তোমার চাকরি, মা ডেকেছেন, আমাকে যেতেই হবে। চটি পরা বামুনের তেজ দেখে সাহেব ছুটি দিতে পথ পায় না। বাড়ি আসতে রাস্তায় দামোদর, এই যে দামোদর তুই পেরিয়ে এলি, একুল ওকুল দেখা যায় না, তার ওপর বর্ষাকাল, ভেবেই দেখ নিজের মনে। বিদ্যাসাগর যখন ধারে এসে পৌঁছলেন তখন রাত্রি হয়ে গেছে। বিকাশ বর্ণনাটাকে আরো জোরালো করিবার জন্য নিজের কল্পনা শক্তির সাহায্য লইল। বলিল, রাত্রির 12টা বেজে গেছে, অন্ধকার ঘুটঘুট করছে, আকাশে সে কি ভীষণ দুর্যোগ। মাঝি বললে, না ঠাকুর, যতই কেন বেশি দাও খেয়াল করি, এমন রেতে নৌকা খুলব না, প্রাণ আগে তবে তো করি। কিন্তু এদিকে যে মায়ের ডাক, বিদ্যাসাগরের নিজের প্রাণ তো তার আগে নয়। যখন কোনো মতেই মাঝিকে রাজি করানো গেল না, তখন কি করলেন বল দেখিন গিরি। মহিমময় কাহিনীটি বলিতে বলিতে কিশোরের বদনে একটা জ্যোতি ফুটিয়া উঠিল। উত্তরের জন্য একটি শান্ত স্মিত হাস্যের সহিত ভগ্নীর মুখের পানে চাহিয়া রহিল। গিরিবালার বোধ হয় এই অবাধ্যতার অন্যায়টুকুর দিকেই মনটা আকৃষ্ট ছিল বেশি। বলিল, মেরে ফেললেন? বিকাশ উত্তরটা শুনিয়া মুহূর্ত মাত্র চোখ তুলিয়া যেন একটা কি ভাবিল। বোধহয় মনে করিল ভগ্নী খুব বেশি ভুল বলে নাই, মারিয়া ফেলিলেও বিশেষ অন্যায় হইত না। মুখে বলিল, দূত, তুই আমি হলে বোধহয় ফেলতাম মেরে, কিন্তু বিদ্যাসাগরের যে দয়াও ছিল এমনি ভয়ঙ্কর। বিদ্যাসাগর বললেন, দেয়ার শ্যাল বি নো দামোদর। প্রভাবটা কি রকম হইতেছে দেখিবার জন্য ভগ্নীর বিমুগ্ধ দৃষ্টির উপর চক্ষু রাখিয়া একটু দাঁড়াইয়া রহিল। গিরিবালা প্রশ্ন করিল, সে পাহাড় ডিঙোনোর লোকটা যা বলেছিল? বিকাশের দৃষ্টি প্রশংসায় আহত হইয়া উঠিল। বলিল, তুই শুনছিস মন দিয়ে তাহলে? আছে মনে? হ্যাঁ, বিদ্যাসাগর অবশ্য ও কথা চেঁচিয়ে বলেননি, মনে মনেই বলেছিলেন। আমাদের হেডমাস্টার মশাই আমাদের শিখিয়ে দিয়েছেন, গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক, মানে কি বল দেখিন। ভাবের ঘোরে অসম্ভব প্রশ্নটা করিয়া তখনই মনে হলো, মানে সব বড় লোকদের চিন্তাধারা একই রকম। এই না মনে করে ঝপাং করে সেই রাক্ষসীর মতো দামোদর নদীতে দিলেন ঝাঁপ। গিরিবালা হঠাৎ যেন ভয়ে সিটকাইয়া বলিল, আহা গো! বিকাশের মুখটি শান্ত হইয়া আসিল। ঈষৎ হাসিয়া বলিল, তুই ভাবলি বুঝি মরেই গেল? মায়ের আশীর্বাদ, মারে কার সাথ দিরে, বিয়ের আগে মায়ের কাছে গিয়ে হাজির। বিকাশ এখানে আর একবার থামিল। তাহার ব্যাখ্যানটার এমন অপ্রত্যাশিত প্রভাব হইতেছে দেখিয়া বোধহয় একটু লোভ বাড়িল। বলিল, তারপর মায়ে ছেলেই গলা জড়াজড়ি করে সে কি কান্না। যে রেটরিক অর্থাৎ অলঙ্কারের জোরে সে এতটা ফল পাইল, তাহাতেই যে কি গুরুতর ভ্রম করিয়া বসিল, বিকাশের তাহা বুঝিবার তেমন বিদ্যাও ছিল না, তেমনি অবসরও ছিল না। ঝোঁকের মাথায় বলিলাই চলিল, গলা জড়াজড়ি করে সে কি কান্না, সে কি কান্না, কার সাধ্যি থামায় দুজনকে? ও কি রে গিরি, তুইও যে কেঁদে ফেললি, দেখো মেয়ের কাণ্ড, চুপ কর। ভগ্নীকে বুকের কাছে টানিয়া লইয়া প্রবোধ দিতে লাগিল। চুপ কর গিরি, দেখো তো, ওরে কাঁদেনি, ওটুকু আমি বাড়িয়ে বলেছি, আমন তেজি ছেলে কখনো কাঁদে? কর চুপ গিরি, লক্ষ্মীটি, কি ফ্যাসাদে যে ফেললি, পিসিমা ভাববে তোকে বুঝি মেরেছি আমি। অনেকক্ষণ ধরে ফোপাইয়া ফোপাইয়া গিরিবালা থামিলে বলিল, মেয়ে ছেলে এক জাতি, তোরা আলাদা, ছোটই হোস আর বড়ই হোস। কার ছেলে কবে কষ্ট করে মায়ের কাছে এসে গলা জড়িয়ে ধরেছিল তা শুনে তোরও কান্না? বিকাশের আরও বলিবার ছিল, একটা ভাবের বান ডাকিয়া গেছে মনে। ভগ্নীর অদ্ভুত আচরণে একটু বাধা পাইয়া খানিকটা চুপ করিয়া এ বই সে বই একটু নড়াচড়া করিল। তাহার পর সূত্রটা আবার তুলিবার আগে একটু উপক্রমণিকা হিসেবে বলিল, যা চিজ কাঁদুনে তুই, তোকে বলতে ইচ্ছে করে না, আবার কাঁদবি তো? গিরিবালা মাথা নাড়াইয়া জানাইল, না, কাঁদিবে না। বিকাশ আবেগটা সঞ্চিত করিয়া লইবার জন্য আরও একটু থামিল।
তাহার পর বলিল, নেপোলিয়নও ঠিক ওই রকম ছিলেন। মা যদি কোনো কথা বললেন তো ঠিক বিদ্যাসাগরের মতন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও টলাতে পারবে না। অবশ্য ওরা খ্রিস্টান, ওদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেই, শুধু যিশু আছে, কিন্তু প্রতিজ্ঞা টলাতে পারবে না। তুমি যিশু আছো তো নিজের ঘরে থাকো, মায়ের কথার সামনে তোমার হুকুম চলবে না। আরও যত সব বড় বড় লেখক হয়ে গেছেন সব মায়ের ভক্ত। ওয়াশিংটন বল, আলেকজান্ডার বল, আমাদের পঞ্চ পাণ্ডব বল, চন্দ্রগুপ্ত মৌর্য বল, কত আর নাম করব। তোকে একটা কথা বলছি গিরি, বলিসনি কাউকে। গিরিবালা কৌতূহলী হইয়া মুখের পানে চাহিতে বলিল, আমিও মাকে খুব ভক্তি করতে আরম্ভ করেছি গিরি। মিলিয়ে দেখবি, সব কাজ ছেড়ে আগে মায়ের হুকুম তামিল করি। এবারে ক্লাসে ফার্স্ট হলাম কি করে, মিলিয়ে দেখিস, একসময় খুব বড় হব। মা মস্ত বড় জিনিস রে। গিরিবালার মনটা আবার উথলিয়া উঠিল। প্রতিজ্ঞার কথাটা স্মরণ করিয়া নিজেকে সংবৃত করিয়া লইল। তবু একটু ধরা গলায় বলিল, আমিও গিয়ে এবার থেকে সব কথা শুনবো মায়ের, বিকাশ দাদা। বিকাশ আবার একটু কি ভাবিল, তাহার পর বলিল, আর তোর অতটা না করলেও চলে, মেয়ে কি না। আর তুই বরং বাপের দিকটা দেখিস, পিসেমশাইয়ের দিকটা আর কি। আর একটু থামিয়া কতকটা উপদেশ হিসেবে কতকটা উচ্ছ্বাসের বশে বলিল, আর তোকে বরং ভালো মা হতে হবে গিরি। যে দেশে যত ভালো মা, সে দেশে তত উন্নতি। ওই যে সব দেখছিস নেপোলিয়ান, বিদ্যাসাগর, মৌর্য, চন্দ্রগুপ্ত, ওরা কি অমনি অত বড় হয়েছেন? ওদেরও মায়েরাও তেমনি ছিলেন। তুই এখন থেকেই ভগবানের কাছে রোজ প্রার্থনা করবি, হে ঠাকুর, আমি যেন বড় হয়ে ভালো মা হতে পারি, আমি যেন বড় হয়ে ভালো মা হতে পারি। পুজো করিস তো রোজ? গিরিবালার মুখে এমন যোগাযোগে আর সত্যটা বাহির হইল না। ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ করে। বিকাশ বলিল, আর পুজোর সময় বলবি শিব ঠাকুরকে। আর তা ভিন্ন তোকে আমি একটা সুন্দর প্রার্থনাও শিখিয়ে দেব, আমাদের বাংলার পণ্ডিত মশাইয়ের রচনা। রোজ ঘুম ভাঙলেই আগে বলে তবে বিছানা ছাড়বি। রাত্রি হলো অপগত নব সূর্যোদয়ে, খুলিনি নয়ন প্রভু তবাশিস লয়ে। আমি না প্রার্থনা করি বিত্ত অগণন, পুণ্য কর চিত্ত মোর এই নিবেদন। জ্ঞান দাও, শক্তি দাও, দাও ভক্তি চিতে। আরও আছে, আমি দু এক জায়গায় বদলে ছেলের কথাটা বসিয়ে দেবো ক্ষণ। আর পদ্যও লিখছি কি না একটু একটু আজকাল। গিরিবালা এবার বেশ কয়েকদিন রহিয়া গেল মামার বাড়ি, একেবারে পূর্ণিমা পর্যন্ত। রসিকলাল ইতিমধ্যে 2-3 বার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া আসা করিলেন। টানা এতদিন শ্বশুর বাড়ি পড়িয়া থাকা যায় না, তাহা ভিন্ন হাতের কেশগুলা আছে। বেলে তেজপুরে আরেকটা নতুন আকর্ষণ হইয়াছে, পণ্ডিত মশাই। অলস রসালোচনা আরও যত রকম অসম্ভব কল্পনার সঙ্গী পাইয়া রসিকলালের মধ্যেকার কর্মপলাতক কবিটি আবার মাথা ঝাড়িয়া উঠিতেছে। বেলে তেজপুর গেলে এখন ওর ওখানেই কাটে বেশিটা সময়। গতায়তের মধ্যে একবার ভাইপো সাতকড়িকে রাখিয়া যান শিমুরে, তাহার পায়ের ঘাগুলো সারিলে। বিকাশ 2টি শিষ্য বা ছাত্রছাত্রী পাইয়া পুরোদস্তুর শিক্ষকতা আরম্ভ করিয়া দিল, বাড়িতে এবং বাহিরেও। স্কুল থেকে প্রত্যহ বড় যা কিছু শিখা আসে, আজকাল ঝোঁক করিয়া শেখেও অনেক। সমস্ত 2টি শিশুর সামনে উজাড় করিয়া দিয়া তাহাদের বিস্ময়ের পরিধি বাড়াইয়া তোলে। সাতকড়ি ছেলেটি বড় ভালো মানুষ, আর দিদি নিতান্ত অনুগত। শনিবার সময় মাঝে মাঝে দিদির দিকে চাহিয়া দেখে। দিদি যেমন মুখের ভাবটি করে, সেও করিবার চেষ্টা করে। দিদি আহা বলিলে আহা বলে, ওরে বাব্বা বলিলে হয়তো আরও একটি শব্দ বাড়াইয়া বলে, ওরে বাব্বা উস। বাহিরেও শিক্ষকতা হয়। ছোট গ্রামটির যত রকম দ্রষ্টব্য যা কিছু, সেগুলির সঙ্গে বিকাশ ভাই আর বোনটির পরিচয় করাইয়া বেড়ায় বিকালে স্কুল থেকে আসিয়া। একটা মোজা ডোবার কি একটা পোড়ো বাড়ির কি একটা ঢিবির মধ্যে অবশ্য দ্রষ্টব্য কিছু থাকে না, তবে বিকাশের কল্পনাপ্রবণ মস্তিষ্ক করিয়া তোলে সেগুলিকে দ্রষ্টব্য, তাহাদের সঙ্গে রোমান্স বা রহস্যের যোগাযোগ ঘটাইয়া। ওই যে ডিবিটা দেখছিস সাতকড়ি, ওর মধ্যে কিছু নয় তো লাখখানেক সোনার মোহর পোতা আছে, এ পেতলের ঘড়াই করে। সাতকড়ি দিদির দিকে যায়। দিদি বিকাশকে প্রশ্ন করে, সত্যি কেউ নেয় না কেন বিকাশ দাদা? সাতকড়ি বলে,
সত্যি কেউ যে নেয় না। বিকাশের ততক্ষণে উত্তর আরম্ভ হইয়া যায়। বলে, চেষ্টা কর না তোরাই গিয়ে, এখনো তো রাত্রিরও হয়নি। সব গড়ার ঠিক মাঝখানটিতে এক যক্ষী বসে আছে। চেষ্টা কেউ কেউ যে না করেছে এমন নয়, লোভ বড় পাপ কি না, কিন্তু এফেক্টের জ্ঞান ভালো, আর বলে না। বিভিন্ন স্কুল আছে, চৌধুরীদের বাড়ি আছে, পঞ্চাননতলা আছে, কতদিনের কত ইতিহাস বিজড়িত। এমনকি একদিন জগদীশ মাস্টারকে পর্যন্ত দেখাইয়া দিল, সব বিষয়ে সেরা বিষয়। হেডমাস্টারের কানের পিছনে যে একটি চিরন্তন দাগ রাখিয়া দিয়াছে, সেও কিনা খালি গায়ে হুকা হাতে নিজের বাড়ির বারান্দাটিতে সাধারণ মানুষের মতো ঘুরিয়া বেড়ায়। এরপরে আরও কি না দেখিতে হইবে। রাত্রিগুলো কাটে মেজ মামিমা, মামি আর দিদিমাদের কাছে, মাসিমার কাছে বেশি, কেননা তিনি যেন বেশি করিয়া খোঁজেন, আরও ঠিকভাবে বলিতে গেলে অন্য সবার কাছ থেকে কাড়িয়া কাড়িয়া বেড়ান। মামিমার হাতটা একটু আজার থাকিলে মামিমা রান্নাঘরে ডাকিয়া লন, পাইলে দুজনকে, নয়তো শুধু গিরিবালাকে। অনেক রকম গল্প হয় বেলে তেজপুরের। এখানে আজ নতুন কী সব দেখলি, বিকাশকে কী সব বলল, সেই সব। মামি তরকারি নাড়িতে নাড়িতে খুন্তিটা তুলিয়া নিজের হাঁটুর উপর চিবুকটা রাখিয়া ঈষৎ হাসি মুখে শুনিতে থাকেন। কি মধু পান তিনিই জানেন। একবার একটি দীর্ঘশ্বাস পড়ে। একদিন গিরিকে একলা পাইয়া এমনি করিয়া গল্প শুনিতে শুনিতে হঠাৎ বলিয়া বসিলেন, বিকাশের যতদিন না বোন হবে তুই যেতে পাবি না গিরি, থাকবি তো মামির কাছে। একটু পরে উঠিয়া গেলেন, বলিয়া গেলেন, যাসনি গিরি যেন, এলাম বলে আমি। ফিরিয়া আসিয়া গিরির হাতে একটা ডবল পয়সা দিয়া বলিলেন, কাল রাসের মেলায় কিছু কিনে খাবি গিরি? একটু পরেই বলিলেন, হ্যাঁ ভালো কথা, তোকে যা বললাম কাউকে যেন বলিসনি, ভাববে মামি আটকে রাখতে চায়। আরও একটু পরে একটি দীর্ঘশ্বাসের সঙ্গে বলিলেন, মায়ের জিনিস মায়ের কাছে যাবি, আমি আটকাতে গেলাম কেন, কি বল রে? কয়েকদিন যাত্রা দেখাও হইয়াছে। রাত্রে খাওয়া দাওয়া সারিয়া যায়, যায় প্রায় সকলেই। অখিল এবং দিদিমাদের মধ্যে কেহ একজন বাড়িতে থাকেন। পূর্ণিমার দিন হইল অভিমন্যবধ, শেষ দিন। আসরটা সাজানো হইয়াছে খুব ঘটা করিয়া, লোকও হইয়াছে খুব বেশি। অভিমন্যবধের পালাটাও গোপালুরের নামজাদা পালার মধ্যে। কয়েকদিন থেকে নাগারে যাত্রা হইয়া চলিয়াছে। এদিকে শ্রোতাদের অবসাদের জন্য আসরটা খালি খালি হইয়া আসিতেছিল। সাজানোর মধ্যেও একটা গতানুগতিক ভাব আসিয়া পড়িয়াছিল। আজ যেন আবার গমগম করিয়া উঠিয়াছে। পূর্ণিমার এই শেষ রাত্রিটিকে বিশিষ্ট করিবার জন্য বরাবরই দু একটা জিনিস আলাদা করিয়া রাখা হয়। এই রাত্রে বাহির করা হয়। আজ মাঝখানটিতে একটি বেশ বড় টকটকে রাঙা বেলোয়ারি ঝাড় দেওয়া হইয়াছে। চারি কোণে চারিটি ভালো ভালো কাচের হাড়ি লালটেন টাঙানো হইয়াছে। চারি কোণের চারিটা থামেও সবুজ রঙের ব্রাকেট ঝাড় বসানো হইয়াছে। যে মোমবাতিগুলি ছোট হইয়া গিয়াছিল সেগুলি বদলাইয়া দেওয়া হইয়াছে। কাগজের শিকল, কাগজের পতাকা যেখানে যেখানে নষ্ট হইয়া গিয়াছিল পূরণ করিয়া দেওয়া হইয়াছে। মোটের ওপর নিবিবার পূর্বে আসরটা যেন পূর্ণতর ঔজ্জ্বল্যে একবার দীপ্ত হইয়া উঠিয়াছে। এদিকে রাসের মঞ্চেও একই ব্যাপার, আলোয় সজ্জায় যেন ঝলঝল করিতেছে। সাতকড়ির তো কথাই নাই। গিরিবালা যে কতকটা অভ্যস্ত হইয়া পড়িয়াছিল এ ধরনের জাঁকজমকে, সে পর্যন্ত আজ যেন নতুন করিয়া অভিভূত হইয়া পড়িয়াছে। মনটা কি একরকম পূর্ণতায় যেন কানায় কানায় ঠেলিয়া উঠিতেছে। তাহার উপর আজ যাত্রাও হইয়াছে সেই রকম। অভিমন্যু যে সাজিয়াছে সে দলের একেবারে নামকরা ছেলে, মাত করিয়া দিতেছে। গিরিবালা অবশ্য অত বুঝিতেছে না, তবে প্রায় মেয়ের মতোই সুকুমার ছেলেটির উপর ইহার বড় মায়া বসিয়া গিয়াছে। এই মায়াটুকু তাহার বুকে সংক্রামিত হইয়াছে সুভদ্রার পাঠ হইতে। অমন সদা ব্যাকুল পুত্রপ্রাণগত মা আর হয় না। অভিমন্যু না হইলে তাহার যেন কিছুতে স্বস্তি নাই, আর যেন আরও অধিক। থাকিয়া থাকিয়া সেও সখীকে জিজ্ঞাসা করিতেছে, সখী, আজ আমার ডান চোখ নাচে কেন? আমার অভিমন্যু কোথায়? সখীরে, আজ যেন আমার মনে কি হচ্ছে, কেন এমন হচ্ছে, বল না আমায়, গোপন করিস না।
আমার নয়নের মণি অভিমন্যু এখনো আসে না কেন? এমন সময় ধনুর্বাণ বর্ম আর সাজগোজ হাতে করিয়া একটি গান গাহিতে গাহিতে অভিমন্যু প্রবেশ করিল। ও মা ও জননী পূর্ণচন্দাননী, এই যে অভি তোমার, নাও মা তুলে কোলে, নাসি ওরি কোলে তোমার আশিস বলে, মা মা বলে আবার আসবো চলে। গিরিবালা একবার হঠাৎ কাত্যায়নীকে প্রশ্ন করিল, কেন মেজো মাসিমা, ডান চোখ নাচলে কি হয়? কাত্যায়নী গিরিবালাকে বুকে একটু চাপিয়া বলিলেন, অমঙ্গল, অভিমন্যু বাঁচবে নাকি না, তাই ডান চোখ নাচছে মায়ের। শুনিয়া অতি মনটা বিষণ্ণ হইয়া আছে, চারিদিকের জাঁকজমক যেন একটু বিস্বাদ ঠেকিতেছে, অথচ বিপদটার জন্য একটা শিশুসুলভ উৎসুক লাগিয়া আছে। সুভদ্রা প্রথমে গানের মধ্য দিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদিয়া, আবার পরে যথার্থ ক্ষত্রিয় ললনার মতোই পুত্রকে যথাবিধি সাজাইয়া দিল। তাহার পর কারুণ্য, আশীর্বাদ ও বীরত্বের সমাবেশে খানিকটা বক্তৃতা করিয়া পুত্রকে বিদায় দিল। আসর ছাড়িবার সঙ্গে সঙ্গে জুড়িয়া উঠিয়া প্রাণ ধরিল। ও যে পণ করেছে মনে, যাবে রণাঙ্গনে, কেমনে রুধিবি ক্ষত্রিয় ললনে, ওরে কোল থেকে নামাই বাঁধমা আপন হিয়ে, ওরা সব বাঁধন ঘুচিয়ে নিয়তি যে টানে। অর্থ বিশেষ না বুঝিলেও গিরিবালার মনটা সুরের কাতরানিতে যেন টনটন করিতে লাগিল। কিন্তু পরে অভিমন্যু যেভাবে সগর্ব হুঙ্কারের সহিত শত্রু সৈন্য বিনাশ করিতে লাগিল, গিরিবালার অনেকটা আশা হইল যে ব্যাপারটা সামলাইয়া যাইবে। একবার বলিল, সবাইকে বেশ মেরে ফেলেছে না মাসিমা? মাসিমা বলিলেন, ফেলবে না মেরে, কত বড় বীর ছেলে, চুপ করে দেখ না। একে একে সপ্তরথী আসিতে লাগিল, একক সকলেই পরাজিত হইয়া পৃষ্ঠভঙ্গ দিল। গিরিবালার মুখটা উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল। মনের আনন্দটা চাপিতে না পারিয়া সাতকড়িকে বলিল, দেখছিস সাতু, কি বীর! উস! সাতকড়ি ঢুলিতেছিল, তন্দ্রাচ্ছন্ন চক্ষু দুইটিতে চারা দিয়া বলিল, ওরে বাস রে। তাহার পর একজোটে সপ্তরথীতে বালক অভিমন্যুকে ঘিরিয়া ফেলিল। আরও গুরুতর যুদ্ধ, সপ্তরথীদের সকলে বিপর্যস্ত হইয়া পড়িতেছে। তাহার পর অস্ত্রাঘাতে অস্ত্রাঘাতে অবসন্ন হইয়া অভিমন্যু ধরাশায়ী হইল। গিরিবালার মুখে আশা নিরাশার একটা আলো ছায়া খেলিতেছিল এতক্ষণ, সব দীপ্তি যেন নিভিয়া গেল। একবার মাসিমাকে প্রশ্ন করিল, ওই মরে গেল না? মরবে না, একজন শিশুকে 7 জন মিলে চারদিক থেকে ঘিরে মারলে। তিনি চোখে আঁচলের ফুট দিতেছেন দেখিয়া আর অন্য প্রশ্ন করিল না। তাহার পর আসিল কাঁদার পালা। সুভদ্রা যখন আসিয়া বিনাইয়া বিনাইয়া কান্নার সঙ্গে গান ধরিল, বাপরে অভিমন্যু হৃদয় করিয়া শূন্য, কোন পুণ্যধামে পেলি রে তুই চলে, যদি নিতান্ত কৃতার্থ করবে সর্বশান্ত, কেন আশা দিলি কোনো আসিব বলে। গভীর করুণাত্মক পালাটের আলোচনা করিতে করিতে বর্ষীয়সীরা গিরি ফিরিল। গিরিবালার মনটাও খুব আলোড়িত। সমস্ত রাস্তাটায় আর বিশেষ কিছু কথা কহিল না, বিশেষ বুঝিতেছে না, তবে এই অস্পষ্ট শোক যেন একটা অবলম্বন চায়। আসিয়া লেপে প্রবেশ করিল। মাসিমা তখনও আসেন নাই, মুখ হাত পা ধুইতে গেছেন। গিরিবালা সাতুকে বলিল, বড় কষ্ট নয় রে সাতু, সবাই মিলে মারলে বেচারিকে, আহা। হাত করে বলিল, একটু পরে গিরিবালা বলিল, হ্যাঁ রে সাতু, আমার একটা পুতুল রেখে এসেছিলাম হরুর কাছে, কিছু বলেনি তোকে? সাতকড়ি বলিল, না তো। মাসিমা আসিয়া পড়ায় গিরিবালা আর কিছু বলিল না। তাহার পরদিন সকালে রসিকলাল আসিলেন এবং বৈকালে ইহাদের লইয়া চলিয়া গেলেন। ননদ ভাজে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ভাই বোনকে সাজাইয়া দিলেন। দুধের সর দিয়া হাত মুখ মাজিয়া নির্মল করিয়া মামার বাড়িতে পাওয়া নতুন কাপড় চোপড় পরিয়াছে, তাহার উপর বাড়ি মুখো। গিরিবালা ও সাতকড়ি দুইজনেই প্রফুল্ল, তবুও কিন্তু সেই প্রফুল্লতার মধ্যে কয়েকটি বিষণ্ণতার রেখা প্রস্ফুট, বিশেষ করিয়া গিরিবালার। মাসিমা আর মামিমা ঘন ঘন চোখ মুছিতেছেন। গিরিবালা সাহস করিয়া তাহাদের মুখের পানে চাহিতে পারিতেছে না। সবাই দাওয়ায় একত্র হইয়াছেন। গিরিবালার হাতে একটি পুটুলি,
এতদিনে যাহা কিছু সঞ্চিত হইয়াছে সব জড়ো করা তাহার মধ্যে। মামিমার কাছ থেকে পাওয়া একটি পমেটমের পাত্র, অল্প একটু পমেটম শুদ্ধ, একটি গোলাপি রঙের সাবান, একটা এসেন্সের খালি শিশি, খানিকটা মাথার ফিতা, মাসিমার কাছ থেকে একটি কালো পাথরের নাড়ু গোপাল, একটা রাধাকৃষ্ণ নামের পিতলের ছাপ, বিকাশের কাছে একটা পেন্সিল, একটা হাড়ের কলম, এছাড়া কিছু কাচের পুতুল এবং সাতকড়ির কয়েকটা মার্বেল গুলি এবং একটা ব্যাট বল উহারই মধ্যে আছে। বিকাশ নিজের একখানি ছবিওয়ালা প্রাইজের বইও বোনকে উপহার দিয়াছে, সেটিও রহিয়াছে গিরিবালার হাতে। শাশুড়ি আসিয়া ঘোমটা টাঙিয়া দরজার কাছটিতে দাঁড়াইলেন। অস্পষ্ট স্বরে জামাইকে উদ্দেশ্য করিয়া অখিলকে কহিলেন, ওকে বল অখিল, নিয়ে আসতে মাঝে মাঝে। কেন এমন 950 ক্রোশ দূর? মেয়েটা বড় হয়েছে, এখন দেখতে মাঝে মাঝে ইচ্ছে হয়। আর কতদিনই বা দেখবো? ওইবার কতদিন বাপের বাড়ি আছে। কাত্যায়নী চোখ মুছিয়া হাসিয়া আরম্ভ করিলেন, ও মা, তোমাদের আবদারও তো কম নয়। বাড়ু যে পায়া ভারী এখন, সম্পত্তির মালিক হয়েছে, নিজের সম্পত্তি দেখাতে কেউ চট করে। শেষ করিতে না পারিয়া মুখে আঁচল গুঁজিয়া হুহু করিয়া কাঁদিয়া উঠিলেন। ভাজও আর নিজেকে সামলাইতে না পারিয়া হঠাৎ অগ্রসর হইয়া গিরিবালাকে বুকে চাপিয়া কাঁদিয়া উঠিলেন। চাপা ভাঙা ভাঙা গলায় বলিলেন, জোর করে আসবে গিরি, আমরাও তো এমন কিছু পর নই। গিরিবালা তার বহু বিস্তৃত জীবনে ভালো মন্দ অনেক কিছুই দেখিয়াছিলেন, কিন্তু ছেলেবেলার ওই কটা দিনের অভিজ্ঞতার উল্লেখ যেন আর সবের চেয়ে বেশি করিয়া করিতেন এই এবারের মামার বাড়ি যাওয়ার ব্যাপারটা। মামার বাড়িও যে এই প্রথম যাওয়া এমন নয়, পূর্বেও গেছেন অনেকবার, পরেও গেছেন, কিন্তু এইবারের উল্লেখ যত করিতেন আর যত দরদ দিয়া অন্য কোনো বারে ততটা বা তেমনভাবে করিতেন না। শৈলেনের বড় কৌতুক বোধ হইত। তাহার পর ভাবিয়া একটা সিদ্ধান্তে উপনীত হইয়াছে। এই কয়টা দিনের খুব তাড়াতাড়ি ঘটিয়া যাওয়া বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়া গিরিবালা এক নবতর জগতের সন্ধান পান। উত্তরকালে তাহার জীবন যখন ধীরে ধীরে পূর্ণতা লাভ করে, আত্মীয় পরিজন মান ঐশ্বর্য সব দিক দিয়াই, তখন যাত্রা আর প্রবাসের অভিজ্ঞতা লইয়া শিমুরের ওই কটা দিন মনে পড়িয়া যাইত। পৃথিবী যে বেলে তেজপুরের চেয়ে বড়, এবং তিনিও যে শ্রী আর স্বভাবে সে পৃথিবীর কিছু পাইবার অধিকারী, শত মুখের আশীর্বাদ আর প্রশংসার মধ্য দিয়া এ চেতনার উন্মেষ হইয়াছিল শিমুরের ওই দিনগুলিতে। সেখানে তাহাদের মনের উত্তাপে প্রথম আশা ফুটিয়াছিল, প্রথম আকাঙ্ক্ষা জাগিয়াছিল। আশা আকাঙ্ক্ষার পরিণতির দিনে সে জায়গার আর সেসব মানুষের কথা যে না মনে পড়িয়াই পারে না। সেই সঙ্গে বোধ হয় একটু নিরহংকার অনুকম্পাও ছিল মেশানো। যখন পড়ার বইয়ে বাড়ি ঠাসা, পুত্রেরা বিশ্ববিদ্যালয়ের উচ্চ সম্মান অর্জন করিয়াছে, নাতি নাতনিরা স্কুলের বইয়ের ভারে বিপর্যস্ত, তিনি নিজে এক বৃহৎ নগরীতে অধিষ্ঠিতা, যেখানে এক গ্রাম্য জমিদারের আড়ম্বর নিতান্তই নিষ্প্রভ, এমন দিনে স্মৃত মুহূর্তগুলিতে শিমুরের কথা মনে পড়বে বই কি, একটু বেশি করিয়াই মনে পড়িবে। বিকাশ দাদার কৈশোর সুলভ দম্ভ একটি হাস্যমণ্ডিত প্রীতির স্মৃতিতে ভাসিয়া উঠিবে বই কি। দ্বিতীয় পর্যায়। নন্দীদের বাড়ির একটু পরিচয় দেওয়া আবশ্যক। নন্দীদের পূর্বপুরুষেরা বাহিরের কোথা থেকে উঠিয়া আসিয়া এই গ্রামে বসতি করেন। অবস্থা ভালো ছিল না। গ্রামের এক প্রান্তে সস্তা দেখিয়া একটু জমি লইয়া দুইখানি চালা তোলেন। বেশ কিছুদিন যায়। গিরিবালাদের সেই সময়ের পরিবারের সঙ্গে কি করিয়া সৌহার্দ্য হয়, এবং তাহাদেরই চেষ্টায় গিরিবালাদের বাড়ির নিকটে সদর রাস্তাটুকুর ব্যবধান দিয়া একখানি জমি লইয়া ইহার গ্রামের মধ্যে বসবাস আরম্ভ করেন। বহুদিনের কথা সে, একেবারে গোড়ার ইতিহাস। তাহার পর কয়েক পুরুষ কাটিয়া গিয়াছে। এক্ষেত্রে যেমন হইয়া থাকে, কোনো পুরুষে থাকে সদ্ভাব, কোনো পুরুষে থাকে অসদ্ভাব, কোনো পুরুষে হয়তো ঔদাসীন্য। তবে বর্তমানের, অর্থাৎ এই পুরুষের সম্বন্ধটাকে একটা নাম দিয়া ব্যক্ত করা শক্ত, হয়তো চলেও একটা সংজ্ঞা দেওয়া, কিন্তু সেটা যখন আপনি প্রকাশ হইয়া পড়িবে তখন আর মাথা ঘামাইয়ার প্রয়োজন নাই।
বরং জৌড়চন্দিকা হিসেবে গিরিবালাদের ফিরিবার পরদিনের কথাবার্তা হইতে উদ্দীপ্ত করিয়া আরম্ভ করা যাইতে পারে। পরের দিন সকালবেলায় নন্তির পিসিমা দামিনী পুকুরের ওদিককার ঘাট হইতে মুখ তুলিয়া বলিলেন, কি গো গিরি, মামার বাড়ি থেকে কি সব নিয়ে এলি গো মোট বেঁধে? গিরিবালা হাসিয়া বলিল, অনেক জিনিস পিসিমা, এসো না দেখবে। মুয়ে আগুন আবার, যাবো বললেই যদি যেতে পারতাম, তবে তো আগে পরে যাওয়ারই ব্যবস্থা করতাম। নেপটে পড়ে আছি, তা যাবো কোন দুপুরে? সব যেন খেয়ে ফেলিস নি, পিসির জন্য রাখিস দুটি। জ্যাঠাই কি করছে? তখনই কি কাজে হঠাৎ উঠিয়া গেলেন বলিয়া গিরিবালার উত্তর দেওয়ার প্রয়োজন হইল না। দুপুরবেলা আসিলেন নন্তিকে লইয়া। নন্তির হাতে একটা নতুন পুতুল, যেন গিরিবালাকে নব ঐশ্বর্যশালিনী ধরিয়া লইয়া প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈয়ার হইয়া আসিয়াছে। যা কোথায় বাহিরে গিয়াছিলেন। বরদা সুন্দরী ঘুমন্ত শিশুকে পাশে শোয়াইয়া একটা কাঁথায় ফুল তুলিতেছিলেন। গিরিবালা সাতকড়ি আর হরিচরণ বর্ধিত সরঞ্জাম লইয়া শিউলিতলায় খেলাঘর গোছাইতেছিল। পিসি আসিয়া ডাকিতে গিরিবালা কাছে আসিয়া দাঁড়াইল। বরদা সুন্দরী বলিলেন, পিসিমাকে পেন নাম কর, এতদিন পরে এলি, কি যে হচ্ছেন মেয়ে, খেলা নিয়ে উন্মত্ত। থাক হয়েছে, বলিয়া দামিনী তাহাকে ধরিয়া পাশটিতে বসাইলেন। মুখের দিকে একবার চাহিয়া বরদা সুন্দরীকে বলিলেন, বলি হ্যাঁ গা বউ, তোরা সব কি? মেয়েটাকে একবার ঘুরে দেখিস না। কটা দিনই বা মামার বাড়িতে ছিল, কিন্তু এরই মধ্যে চিরি হয়েছে দেখো দেখিন মেয়ের। তারা তো হাতি ঘোড়াও খাওয়ায়নি, দুধেও নাওয়ায়নি। দুধে না হবে কি, তাদের নিজেদেরই তো কোনো রকমে জোটে একটু প্রাণ ধারণের জন্য। একটু আদর যত্ন পেয়েছে কটা দিন। মেজো দিদি আর বৌদি গিরির নাম নিতে একগণ একবারে। এখানে কোন দিকটা সামলায় কাকে দেখি ঠাকুরজি, দেখতে তো পাও, মরবার ফুরসত থাকে না। দামিনীর মুখে একটা কথা আসিয়াছিল, যেন তুলিয়া রাখিলেন। গিরিবালাকে প্রশ্ন করিলেন, আর তা কে কি নিয়ে এলি মামার বাড়ি থেকে? বড় ধামাই করিয়া সঙ্গে যাহা যাহা আনিয়াছিল সব কিছুরই নমুনা একটু একটু করিয়া বাড়িতে গেছে। কথার ভয়ে বরদা সুন্দরী নিজে দেখিয়া পাঠাইয়া দিয়াছেন। গিরিবালা তালিকা দিতে যাইলে বলিলেন, ওসব আমি পেয়েছিল, তোকে আর ফিরিস্তি গুনতে হবে না। আর তোকে কি দিলে তাই বল? একটু হাসিয়া বলিলেন, ওসব না পেলে তোর মার কিছু আর বাকি রাখতাম নাকি? আর তোকে কি কি দিলে? গিরিবালা উৎসাহের সঙ্গে তাড়াতাড়ি খেলার ঘরে গিয়া মামার বাড়ি থেকে সংগ্রহ করা জিনিস সব কচুরি করিয়া হাজির হইল। বরদা সুন্দরী যেন কাঠ হইয়া ঠায় একদৃষ্টে নিচু দিকে চাহিয়া ফুল তুলিতে লাগিলেন। গিরিবালা সম্পত্তিগুলো দাহায় মিলিয়া ধরিলে দামিনী একটি হাসি মুখে পিষিয়া লইয়া একটু মুখ ফিরাইয়া লইলেন। একটু থামিয়া বলিলেন, আর যা দিয়েছে না হয় দিয়েছে, অন্তত একটা পুতুল তো দিতে পারতো ভালো দেখে ছেলে মানুষের হাতে। তা তোর মায়ের সামনে বললাম বাচ্চা, আমি আবার বড় ক্যাট কেটি, যা খেলগে যা। বরদা সুন্দরী ঘাড় নিচু করিয়াই বলিলেন, দুজনের হাতে দুটি টাকা দিয়েছে পুতুল টুতুল কিনবার জন্য। সূর্যের একটা ফোড়ের সঙ্গে সঙ্গে মুখটা তুলিয়া বলিলেন, আর পাবেই বা কোথায় ঠাকুরজি, তুমিই বলো না। সংসারটি তো একেবারে ছোট না, আর উপার্জন করতে ওই তো একলা দাদা। দামিনী বলিলেন, দেখো গেরো, বউ ভাবলে আমি বুঝি সত্যি বললাম কথাটা। মনে একটা কথা এলো, ঠাট্টা সম্পর্ক, বলে ফেললাম। তুই রাগ করবি জানলে? বরদা সুন্দরী তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, রাগ করবো কেন ঠাকুরজি? রাগের কি বলেছ? আর যদি তুমি একটা কথা ন্যায্য ভেবে বলেই থাকো, হুট করে রাগ করে বসবো? আর কথা উঠলো তাই বললাম অবস্থাটা, তোমার বলায় তো দোষ নেই। এরপরে অনেকক্ষণ ধরিয়া একথা সে কথা হইল। দামিনী একবার নন্তিকে বলিলেন, জানা খেলগে জানা, বড়রা একটু বসে কি দুটো সুখ দুঃখের কথা কইছে হা করে শুনতে হবে। ঠিক মায়ের অভ্যেসটি পেয়েছেন মেয়ে। নন্তি চলিয়া গেলে আরো দু একটা এদিক ওদিকের কথা তুলিয়া দামিনী বলিলেন, বউ বলবো, আর কুভাবে নিবি না তো? না বাছা, পরের কথায় তাকি না, জিজ্ঞেস করে বলা ভালো। বরদা সুন্দরী এসব বাঁধা গতে অভ্যস্ত। জিজ্ঞাসা করিলেন, কি কথা ঠাকুরজি? বলবে বই কি, তুমি বলবে আর তার। না, নেহাত তোর মুখ দিয়ে ফোরসাদের কথাটা বের হলো, প্রাণে গিয়ে বিঁধলো, তাই বলছি। আর বেরুতে দোষই বা কি?
নিজের সন্তানের দিকে একবার ফিরে দেখতে পাচ্ছি না, আর দুটো সংসারের পাট সাথে সাথে নাজেহাল হচ্ছি। এতে কোন মায়ের মনই না আক্ষেপ হয় বল? মায়েরই প্রাণ তো। একটা গায়ে বিয়লে বাছুরটাকে চেটে পুটে তো একটু আত্মীস্ত দেখায় যে। বলি গিন্নি নিজে গেছেন কোথায় টহল দিতে। বরদা সুন্দরী মুখটা নিচু করিয়া আস্তে আস্তে ফোঁড় দিয়া চলিলেন। দামিনী একটু থামিয়া বলিলেন, কেন, আজকাল তো রসিক 2 পয়সা আনছে। বরদা সুন্দরী সেইভাবেই বলিলেন, কই দেখি না তো ঠাকুরজি। নেহাত একতরফায় সুবিধে হইতেছিল না। দামিনী একটু উৎসাহ পাইলেন, বলিলেন, দেখবে কোথা থেকে বোন? বাড়ির দরজা না পেরোতে পেরোতে মা লক্ষ্মী যে দাদার বাক্সয় গিয়ে ওঠেন। খবর রাখি তো একটু একটু। লক্ষণ ভাইয়ের অনেক ভোগান্তি বোন, গোড়াতে একটু সাবধান হওয়া ভালো। বরদা সুন্দরী এবারে আর কিছু বলিলেন না, সেইভাবেই কাজ করিয়া চলিলেন। দামিনী একটু থামিয়া বলিলেন, আর রসিক তাহলে তোকেও কিছু জানায় না দেখছি। বরদা সুন্দরী বলিলেন, কই কিছু বলেন না তো। দামিনী মুখে একটা চুল শব্দ করিলেন, বলিলেন, বলিহারি শাসন ভাই আর ভাজের। বরদা সুন্দরী এই কথার উপরেও কিছু বলিলেন না। কথা অগ্রসর হইবার বেশ রসদ পাইতেছে না দেখিয়া দামিনী একটু একথা সে কথা করিয়া উঠিয়া পড়িলেন। বলিলেন, আমি আসি এখন বউ, আমার সৃষ্টির পাঠ পড়ে রয়েছে। বরদা সুন্দরী একটা মৌখিক প্রশ্ন করিলেন, বসবে না ঠাকুরজি আর একটু? না, এখন আসি বউ, বসবার কি জো আছে বেশিক্ষণ? মনে করলাম গিরিটা কতদিন পরে এলো, যা একবার চট করে দেখে আসি। দরজা টপকাইয়া নিজের মনে বিড়বিড় করিয়া বলিলেন, বসবে না ঠাকুরজি? ঠাকুরজির বুকে বুকে মুখের ফেঁকো উঠুক, উনি চুপটি করে কাতায় ফোড় তুলে যান, মুয়ে আগুন পোড়ামুখী। এই পুরুষে একতরফে মনের ভাবটার একটা নিদর্শন দেওয়া গেল। এরূপ ক্ষেত্রে হয়তো ভাইয়ে ভাইয়ে আলাদা হইয়া উভয় পরিবারেই শোভার্থীগণের সঙ্গে ঘনিষ্ঠতার আবির্ভাব হয়, নয়তোবা শোভার্থীদের মুখ দেখা দেখি বন্ধ হয়। এক্ষেত্রে দুয়ের মধ্যে একটাও হইতেছে না, তাহারও একটু কারণ আছে। এই যে নিজের ব্যাপারটুকু থেকে সে সম্বন্ধে কতকটা আন্দাজ পাওয়া যাইবে। বসন্ত কুমারী যেখানেই থাকুন, খোকার দুধ খাইবার সময়টিতে ঠিক আসিয়া উপস্থিত হন বাড়িতে। কি কারণে ঠিক বলা যায় না, এই কাজটুকু নিজের হাতেই রাখিয়াছেন। বলেন, তোর হাত বড় কড়া ছোট বউ, কোনদিন কি করে বসবি? তোর আরো উপকারটুকু করে কাজ নেই, মাগিরি ফলাবার সব ঢের পাওয়া যাবে সময়। সময় হইয়াছে। বরদা দাওয়ায় নারিকেল পাতা জ্বালিয়া দুধ জাল দিতেছিলেন। ওই রে ছোট বউ, বলি খোকার দুধ খাওয়ার যে সময় হলো, সে বস আছে বলিয়া বসন্ত কুমারী বাড়িতে প্রবেশ করিলেন এবং জায়ের যে সুহুশ একটু বেশি আছে তাহার প্রমাণ পাইয়া লজ্জিতভাবে বলিলেন, ওই খোকা, আমারই বরং ঘোষগিনীর ওখানে দেরি হয়ে গেল, যা গোপে মানুষ। বরদা সুন্দরী একটু চাপা গলায় ডাকিলেন, দিদি শোনো, উঠে এসো না ওপরে। কি লো? বলিয়া বসন্ত কুমারী ওপরে উঠিয়া আসিলেন। আজ দামু ঠাকুরজি এসেছিল, অনেকক্ষণ আগে। আসছে তো রোজই, নইলে ভাত হজম হবে। তা নতুন কিছু বললে নাকি? নতুন নয়, কিন্তু পুরনো তো বলে না। দুটো সংসারের পাঠ করতে করতে নিজেদের সন্তানদের দেখে উঠতে পারিস না? ওর নাম করে তার তো আজকাল বেশ পসার হয়েছে, সব টাকা দাদার বাক্সয় ওঠে, তো আর দেখবি কি করে? উত্তর দিচ্ছি না, তবু পাছে বসে গজর গজর। ছেলেপুলোগুলো তো সর্বদাই ধোয়াচ্ছে মোছাচ্ছে দিদি, আর ক্রমাগত খিটখিট করছি। মাখবে ধুলো মাটি, তো কত সামলাবো বলো? আরেক ভাইয়ের ছায়ের ডাক্তারি হয়েছে, যা এক আধ পয়সা হাতে আসবে দাতব্য করে আসবে। শত্রুদের চোখ টাটিয়ে শুধু ফ্যাসাদ ডেকে আনা। কি দুর্জন মনীষী দিদি, কবে যে কি ঘটাবে। বসন্ত কুমারী বলিলেন, তুই কিছু বলিসনি তো? দিব্যি দিয়ে রেখেছে তো আর বলবো কি করে? তুলে নাও তো মুখ ছাড়ি, এবার গায়ে যেন বিষ ছড়িয়ে দেয়। তাই বা করি কি করে ঝগড়া? বড় ঠাকুর উনি ভাববেন, দেখেছো, বউ মানুষ হয়ে। দিব্যি আমি কখনো তুলবো না বোন, চুপ করেই শুনে যাস। তুই যে সংসারে আছিস সেখানে ও কিছুই করতে পারবে না, সেদিক দিয়ে আমি নিশ্চিন্তে আছি। হাজার ধুলেও কয়লার ময়লা কখনো ঘোচে না। স্বভাব, কি করবি বল। একটু হাসিয়া বলিলেন, আর তোরও যেন কি হয়েছে? রাগ করিসই না কেন? আর অত ভয় করাই বা কিসের? আমার তো বেশ লাগে, যাত্রায় না গিয়ে বাড়িতে বসেই জটিল কুটিলের ভ্যান ভ্যানানি শুনি। খরচ নেই, রাত জাগা নেই,
আমি হলে তো আরো খুঁচিয়ে খুঁচিয়ে কথা তুলতাম। চমৎকার লাগে আমার। হ্যালা ছোট বউ, তিনি রাজরানী নিত্যি টহল দিয়ে বেড়াবেন, আর তোর বরাতে বুঝি দুবেলা হাঁড়ি ঠেলা? ছোট বউয়ের হাতের রান্না না হলে বড় ঠাকুরের মুখ ওঠে না। বলে নেকি বুদ্ধি ঠেকি, সবাই বড় আবাগের কারচুপি, কবে বুঝবি? দামিনীর ভঙ্গি নকল করিয়া কথাগুলো টানিয়া টানিয়া বলিতে বলিতে বসন্ত কুমারী খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। বরদা সুন্দরীও না হাসিয়া পারিলেন না। বরঠাকুরের তাহার হাতের রান্না প্রিয়তার কথায় চোখের কোণে একটু অশ্রু চকচক করিয়া উঠিল। বসন্ত কুমারীর রঙ্গ করিবার ঝোঁক চাপিলে সহজে ছাড়ে না। হঠাৎ দীপ্ত মুখে বলিয়া উঠিলেন, ঠিক হয়েছে ছোট বউ, আজ রাত্রিরে যাবো গতর খাকির ওখানে। তুই উত্তর দিসনি, নিশ্চয় চোটে আছে, গেলে নিশ্চয়ই বলবে। আবার দামিনী নিজস্ব ভঙ্গিমা অনুকরণ করিয়া, ও মা, বড় গিন্নি যে, কি ভাগ্যি আমার, কোন দিকে আর সূর্য উঠেছে। আমি ভালো মানুষের মতো বলবো, বলে না ঠাকুরজি জোপে পার্শ্বের এই দুপায়ে এসেছি। বলি ঠাকুরজিকে কতদিন দেখিনি, একবার দেখে আসি। এইতেই ছোট রানীর মুখে কত কথা উঠবে, দেখে নিও। দেখতেই দুই জায়গা আছে দিব্যিটি, কিন্তু কি সুখে আছি অন্তর্যামী জানেন। আবার দামিনীর ভঙ্গি সহকারে, তা যদি বললি বড় বউ, তো বলতে হলো। আজ দুপুরে পাটশাট সেরে একবার মনে হলো বড় বউকে দেখে আসি। ছোট রানীকে জিজ্ঞাসা করলাম, কই গা, আমাদের বড় বউকে দেখি না যে। তা বানিয়ে বানিয়ে এই এত কথা। বড় রানী রাজ্য তদারকি গেছেন। এই দেখো না ঠাকুরজি, দুবেলা হাঁড়ি ঠেলা, রাজ্যের ঝঞ্ঝাট, একটু ফুরসত নেই যে নিজের পেটের সন্তানগুলোকে একবার কাছে ডেকে। পূর্বের চেয়ে আরো জোরে বসন্ত কুমারী খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। তাহার পর সামলাইয়া লইয়া ভাবভঙ্গি সব বদলাইয়া বলিলেন, দে তোর হলো, দাঁড়া খোকাটাকে নিয়ে আসি। মুখে আগুন পোড়া কপালের, নাম করলেই হাতের কাজ পর্যন্ত ভুলে বসে থাকতে হয়। অত বড় রোগটা হলো, মূলও না তো, জমেরও অরুচি। এইখানে আরো একটি মানুষের কথা বলিয়া রাখি, তাহা হইলে নন্দিদের বাড়ির আসল পরিচয়টা দেওয়া হইয়া যায়। স্বয়ং কর্তার কথা। নিকুঞ্জলাল লোকটি অত্যন্ত মৃদু স্বভাবের। আস্তে আস্তে খুব কষ্ট কষ্ট করিয়া কথা বলেন, বেশ থিতিয়া জিরাইয়া ভাবিয়া চিন্তিয়া, আর মানুষ যতটা পারে মিষ্টি করিয়া। একসঙ্গে গড়গড় করিয়া যে বেশি কথা বলিয়া যাওয়া, তাহাও নাই। হাতে প্রায় সর্বদাই একটা হুঁকা থাকে। খানিকটা বলিয়া হুঁকাটা ফরফর করিয়া একটু টানিয়া লন, আবার বলেন, কি বলিয়া গেলেন, ফল কি হইতে পারে, যেন সঙ্গে সঙ্গে হিসাব করিয়া লন। কি বলিবেন তাহাও একবার ভাবিয়া লন। এই মনে মনে ভাঁজা আর পুনরাবৃত্তির মধ্য দিয়া নিকুঞ্জলালের বক্তব্য চলিতে থাকে। গৃহিণীকে দুয়ারের পাশে না দাঁড় করাইয়া বিচক্ষণ বরের বাপ যেমন কোনো কাজের কথা পারেন না, হুঁকা হাতে না করিয়া নিকুঞ্জলালও তেমনি কোনো আলোচনা কি মন্তব্যে অগ্রসর হন না। না থাকিলে তরাই আনাইয়া লন। লোকে বলে নিকুঞ্জলালের হুঁকাটা সজীব, ফরফরানির মধ্য দিয়া নিয়তই কানে মন্ত্রণা ঢালে। নিকুঞ্জলালের বৃত্তি ঘটকালি, এটা হইল বংশগত বৃত্তি। নিজের বৃত্তি বুদ্ধি দিয়া আরো অনেকগুলি দাঁড় করাইয়াছেন। আইন কানুনে একজন হুঁশিয়ার লোক। জেলার বড় বড় উকিল মুক্তারের নাক কাটেন। প্রায়ই লোকের দরকার হয় তাহাকে। আদালত মারার না এমন দিন খুব কমই যায়। এমন বুক পাতিয়া জেরার ধাক্কা সামলাইতে খুব কম লোকই পারে। মন্ত্রণা ভিন্ন মন্ত্রণা দেওয়াও আছে। দূরে দূরে অনেকগুলি যজমান গড়িয়াছেন, সকৃতই আরো কি কি সব আছে, অনুসন্ধিৎসু লোকে এখনো জানিয়া উঠিতে পারে নাই। ভদ্রাসনটি পৈতৃক, কোঠাটা নিজেই তুলিয়াছেন। শরিকদারের মধ্যে একটা কনিষ্ঠ ভাই ছিল। রৌদ্রছায়ার নিয়ম অনুসারে এমন সেমন দাদার ভাইয়ের অনেক সময় একটু ধর্মের দিকে টান হয়। নিকুঞ্জলালের কনিষ্ঠেরও একটু ছিল। জপ সাধুসঙ্গ তীর্থ প্রভৃতির সুবিধা করিয়া দিয়া ভাইয়ের প্রবৃত্তিটিকে বাড়াইয়া বাড়াইয়া নিকুঞ্জ তাহাকে কায়েমিভাবে বিভাগী করিয়া দিয়াছেন। এখন একছত্র মালিক। বয়োজ্যেষ্ঠ কেহ আসিলে কোচারকুটে চোখ মুছিয়া বলেন, আশীর্বাদ করো, মতিগতি ফিরুক, ফিরে আসুক সে। গভীর জলের মানুষ, নতুন লোকের পক্ষে চিনিতে সময় লাগে। নিকুঞ্জলালের চরিত্রে সব থেকে বিস্ময়কর ব্যাপার ও সম্মোহনী শক্তি। চিনিয়াও আবার লোকে ওর কাছে আসিতে হয়, দায়ে পড়িয়াও আবার মোহের বশেও। পরিবারের মধ্যে ওই বিধবা বড় ভগ্নী, দামিনী।
একটি কন্যা নন্তি আর স্ত্রী রায়মণি। স্ত্রীটি ধর্তব্যের মধ্যেই নয়, অত্যন্ত ভয়প্রবণ, নিরীহ, ভালো মানুষ। কথাবার্তা নিকুঞ্জলালের চেয়েও মৃদু এবং মন্থর। তফাৎ এই যে রায়মণির এটা ভয়ে সর্বদাই কি আতঙ্ক। কি বুঝি বেফাস কথা বলিয়া ফেলিলেন, কি বুঝি একটা অঘটন ঘটিল। অমন স্বামী আর অমন ননদের চাপে যেমনটি হওয়া সম্ভব আর কি। চাপটা অবশ্য ননদেরই বেশি। ননদের আওতায় পড়া বধূর সম্বন্ধে একটা কথাই চলিয়া গেছে গ্রামে, রায় বাঘিনীর রায়মণি। বেলেতেজপুরের দিনগুলি শান্ত গতিতে গড়াইয়া চলিয়াছে, কানা নদীর মতো। যখন কালে ভদ্রে দামোদলে জল নামে, কানা নদী একটু জাগিয়া ওঠে। দুপাশ দিন তীরের আগাছাগুলো একটু নাড়া খায়, দুপাশের শিশু মহলে একটু স্নানের হুড়াহুড়ি পড়ে, দুকুল ব্যাপিয়া একটু যেন প্রাণের সঞ্চার হয়। তাহার পর আবার নদী খাদে নামিয়া যায়, স্রোত হইয়া আসে মন্থর, কমে অতি মন্থর। স্রোতের প্রায় কোনো চিহ্নই থাকে না, নিতান্ত তলায় একটা অচঞ্চল স্বচ্ছ জলের ফালি পড়িয়া থাকে। কানা নদীর প্রতিদিনের আসল রূপ। বেলেতেজপুরেরও এই ইতিহাস। সিংহবাহিনী কি বারোয়ারি তলার একটা পুজো, কিংবা চৌধুরীদের বাড়িতে একটি বড় কাজ হইলে গায়ের মধ্যে ঘটনাটিকে কেন্দ্র করিয়া কিছুদিন আগে এবং কিছুদিন পরে পর্যন্ত একটা স্পন্দন জাগিয়া ওঠে। খানিকটা ছুটাহুটি, খানিকটা দলাদলি, খানিকটা বকাবকি। তাহার পর জীবন আবার খাদের বিচিহীন স্বচ্ছ ধারাটিতে নামিয়া আসে। নাকে চশমা দিয়া আর বাহাতে হুঁকা লইয়া নিকুঞ্জলাল মকদ্দমার খাতাপত্র কি পাত্রপাত্রের কোষ্ঠী ঠিকুজি বিচারে নিজের বাহিরের ঘরে লীন হইয়া থাকেন। ভগ্নী দামিনী এবাড়ি সেবাড়ি ঘুরিয়া ভাঙনের মন্ত্র পড়িয়া বেড়ান। অনুগত হারানের মাথায় ঔষধের বাক্স চাপাইয়া ফগরে ঘুড়ির পিঠে চাপিয়া রসিকলাল একের বাড়িতে যাহা উপার্জন করেন, অন্যের বাড়িতে তাহা বিলাইয়া বেড়ান। দুলালের বউ বামুন ডাক্তারের পথ চাহিয়া একটি না একটি শিশুকে বুকে লইয়া দুঃখ, দারিদ্র্য আর মাতৃত্বের স্মৃতে কুটির দ্বারে দাঁড়াইয়া থাকে। রসিকলালের প্রত্যাশায় থাকেন আরও একজন, কিছু কম আগ্রহের সঙ্গে নয়। পণ্ডিত মশাই রাস্তার ধারে সিমেন্টের বেঞ্চিটিতে বসিয়া থাকেন। পাশে এক আধটা খাতা, দু একখানা বই। খাতার মধ্যে একটা হয়তো রসিকলালের পদ্যের খাতা, পণ্ডিত মশাইকে সংশোধনের জন্য দিয়া গিয়াছেন রসিক। সেই সূত্রে কোন লাইনে কি অপূর্ব অর্থগৌরব বা ব্যঞ্জনা আবিষ্কার করিয়াছেন পণ্ডিত মশাই বলিবার জন্য উদ্গ্রীব হইয়া থাকেন। আসিলে দুজনের মুখে এমন একটা আলো খেলিয়া যায়, যাহার সন্ধান দিবসের কোনো মুহূর্তেই অন্য কোনো ব্যাপারের মধ্যেই পাওয়া যায় না। রসিকলাল ঘুড়ির পিঠ থেকে নামিয়া আসেন, এমন হালকা হইয়া যান যে মনে হয় শুধু যে বাহনটিরই ভার লাঘব করিলেন এমন নয়, নিজেও যেন মস্ত একটা বোঝা পিছনে ফেলিয়া দিয়া আসিলেন। পণ্ডিত মশাই বলেন, গিন্নির কথা, রসিক এলে তোমার নাওয়া খাওয়া যায় উল্টে। কি যে হয় দুজনে বসে, বলি ওই সময়টুকু আমার প্রতিদিনের জীবনের বানপস্ত্র। নিজের কথাও মনে থাকে না, তোমাদের কথাও মনে থাকে না। হা হা। রসিকলাল মুখে কিছু বলেন না, কিন্তু তাহার লঘু মন ঠিক ওই কথাটিতে সায় দেয়। প্রতিদিনের বানপস্ত্র, সংসার মুক্ত কয়েকটি নির্মল সৌম্য মুহূর্ত, বানপ্রস্থ যে স্বর্গের কাছাকাছি। আরম্ভ হয় কবিতার আলোচনা। তুমি যে কি ক্ষতিটাই করেছো লেখাপড়া বন্ধ করে দিয়ে, এইসব ভাবো কি সচরাচর চোখে পড়ে আজকাল? এগুলো প্রতিভার ক্ষণিক স্ফুরণ, বিদ্যুতের এক একটা ক্ষণিক বিকাশ। বুঝতে হবে পিছনে একটা মস্ত বড় শক্তি আছে, তা তুমি নিজেও চিনলে না, নিজেকে কেউ চিনিয়েও দিলে না। বেড়ার পাশে ঔষধের বাক্সের পিঠে হারানের তবলার বোল মৃদু হইতে স্পষ্টতর হইয়া উঠিতে থাকে। তন্ময় হইয়া মাথা নাড়িয়া একলাই চালাইতেছে। প্রভুর চেয়ে আরো সৌভাগ্যশালী, তাহার বানপ্রস্ত্র একেবারে হাত ধরা। বাক্সটা লইয়া একটু তফাতে বসিতে পারিলেই হইল। বেলেতেজপুরের জীবনের স্রোতে এইসব রেখার পাশে আরো অনেক রেখা ফোটে, সব এমনই মন্দগতি, অচপল। কাব্যের সঙ্গে গিরিবালারও আলোচনা হয়। পণ্ডিত মশাই প্রশ্ন করেন, আর শিব পুজোটা তো করে যাচ্ছে নাতনি, না লক্ষ্য রেখো? আলোচনাটুকুতে একটা বেদনার সুর থাকে। গৌরীদান হয় নাই, হবার সম্ভাবনাও নাই আর।
পণ্ডিত মশাইকে সংকল্পটা জানাইবার জন্য বহুদিন চলিয়া গেছে। তখন গিরিবালার বয়স ছিল 8 বছর মাস 2 বাকি। এখন 9 বছরের প্রায় অতটাই কাছাকাছি চলিয়া আসিয়া গেছে। মজার কথা এই যে এ সম্বন্ধে আলোচনা প্রায় রোজই চলিলেও যখন প্রকৃতই 2-1টা পাত্রের সন্ধান পাওয়া গেল, তখন দেখা গেল গৌরীর বয়সের সঙ্গে অষ্টবর্ষের আর বিশেষ কোনো সম্বন্ধই নাই। এখন গিরিবালার বিবাহের উল্লেখ মাত্রেই একটি নৈরাশ্যের সুর থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিনেই তথ্যটি প্রথম আবিষ্কৃত হয়। প্রথম আকাশের স্তব্ধতার পরেই দুজনেই হঠাৎ বেশি রকম মুখরা হইয়া উঠিয়াছিলেন, যেন কি একটা দুর্ভাবনা নামিয়া গেল। পণ্ডিত মশাই সান্ত্বনা হিসাবে বলিয়াছিলেন, এর জন্য তুমি খেদ রেখো না রসিক, ভেবে দেখো না, আজকালকার একটা 8 বছরের মেয়ের সঙ্গে আগেকার 8 বছরের মেয়ের তুলনা চলে? যুগটা কি যাচ্ছে দেখতে হবে তো। না, এইবার এসো, একটু কোমর বেঁধে লাগা যাক। ও তোমার 1-8 বছরের এদিক ওদিকে কিছু যাচ্ছে আসছে না, যুগটা দেখতে হবে তো। রসিকলাল উৎসাহের সঙ্গে বলিয়াছিলেন, হ্যাঁ, আমরাও চেষ্টা করি। ওদিকে দাদা ও নিকুঞ্জদাকে বলে রেখেছেন। নিকুঞ্জলালের নামে পণ্ডিত মশাইয়ের মুখটা একটু শুকাইয়া গিয়াছিল। প্রশ্ন করিলেন, আর নিকুঞ্জের পরামর্শ তোমার দাদা নেন নাকি বেশি? তখনই সে ভাবটা সামলাইয়া লইয়া বলেন, তা ভালোই তো। আর নিকুঞ্জ হলো যাকে বলে জাত ঘটক, দেখুক না। আর তবে কি জানো, আত্মচেষ্টার মতো কিছু নেই। দাঁড়াও, তোমাদের হেডমাস্টার মশাই যে কি ইংরেজিটা বলতেন, হ্যাঁ, মাই গুড রাইট হ্যাং, ঠ্যাং বলতেন কি না আমার ঠিক মনে নেই বাপু, তখন মুখস্থ করে নিয়েছিলাম। গৌরীদানের বয়স পাড়াইয়া যাইয়া মনটা প্রসন্ন ছিল বলিয়া নিকুঞ্জ ঘটিত ব্যাপারটাকে সেদিন বেশি আমল দেন নাই। গিরিবালা শিব পূজার একটু ইতিহাস আছে। সেবার সিমুর থেকে ফিরিয়া শিব পূজা আরম্ভ করিয়াছিল আত্মচেতনার সঙ্গে, এবং তাহারই পাশে পাশে একটা বৃহত্তর জগতের সহিত পরিচয়ের সঙ্গে। এক ধরনের উচ্চাসা জাগিয়াছিল মনে, হওয়ার মধ্য দিয়া পাওয়ার মধ্য দিয়া আত্ম উপলব্ধির একটা কৈশোর বাসনা। কি হওয়া কি পাওয়া ঠিক বোঝা যায় না। চিত্রের রেখা খুব অস্পষ্ট, কিন্তু অস্পষ্ট বলিয়ায় আরো মোহন। শিব ঠাকুর সব দেন, বেশ ঘরোয়া ঠাকুরটি। পূজারও বিশেষ কোনো হাঙ্গামা নাই। মাটির ছোট তালটিকে মাঝখানে একটু টিপিয়া টুপিয়া মাথায় ছোট্ট একটা গুলি বসাইয়া দিয়া, তাহার পর এক মুঠা বিল্বপত্র আর ফোঁটা কত ধুতুরার ফুল, ব্যাস। বরাত গুণে কোন দিন যদি একটু গঙ্গাজল জুটিল, তো মনে হয় ঠাকুর যেন সমস্ত পৃথিবীটা হাতে তুলিয়া দিতে পারেন। চমৎকার ঠাকুর। গিরিবালা তো গল্প শুনে জ্যাঠাইমার কাছে, ভক্তকে রাজা করিয়া বেড়ান, অথচ এদিকে নিজে ভিখারি। এমন আত্মভোলা ঠাকুরের উপর দয়ায় হও খানিকটা। 2টা ধুতুরা বিল্বপত্র না দিলে মন কেমন করে যেন। গিরিবালা এদিকে বরাবর পূজা করিয়া যাইতেছিল। তারপর গেল একবার মামার বাড়ি। সেকালে মেয়েরা প্রায় এই বয়সেই করিত ওই পূজাটা। কেহ আশ্চর্য হইল না। মামি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁলা, পুজো করিস, তা মন্টন তন্ত্র কিছু জানিস? না শুধু আমি ঠাকুর হাবলা গোবলা, ফুল খাও হাবলা গবলা। গিরিবালা জ্যাঠাইমার কাছে শেখা মন্ত্রটা যথায় অশুদ্ধি বলিয়া গেল। ধ্যায়ে নিত্যং মহিষং রজতগিরিনিভং চারুচন্দ্রং বতাসং রত্নকল্প জলং ঘং পরশুমিগবরা ভীতিস্ত্রং। মাসি বলিলেন, বেশ, এই তো দিব্যি শিখেছিস। পুজোর পরে বর চাস তো? মানে পুজোর শেষে বলিস তো, ঠাকুর আমায় অমুক জিনিসটা দাও, আমি এইটে চাই, আমি ওইটে চাই। গিরিবালা 2 হাতের আঙুলে একটা মুদ্রা সৃজন করিয়া বলিল, নম ফট, এই বলে এমনি করে ধরে শুইয়ে দি। কাত্যায়নী বিস্মিতভাবে বলিলেন, ব্যাস। তারপর খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, ও পিসিমা, শোনো, সে তোমার নাতনি শিব ঠাকুরকে কিরকম ঠকিয়ে রোজ পুজো আদায় করে যাচ্ছেন। ফুল বিলিপত্র দিয়ে নম ফট বলে শুয়ে পড়েন, না হয় বর দিতে, না হয় কিছু। এ কি বাপু, ছেলে মানুষকে অমনি অমনি খাটিয়ে নেওয়া। গিরিবালার রাঙা দিদিমাও শুনিলেন, হাসিয়া বলিলেন, পুজো মন্ত্র ঠিকই আছে, ওর জ্যাঠাইমা কি ভুল শেখাবে? তবে আইবুড়ো মেয়ের পুজো আর একটু জুড়ে দিতে হয়। বলবি, শিবের তুল্লি বর দাও, নারায়ণের ঘর দাও।
পিসি চলিয়া গেলে কাত্যায়নী গিরিবালাকে বুকে জড়াইয়া যেন নিজের বুকে সঞ্চিত সব তৃষ্ণা ঢালিয়া বলিলেন, শুনলি, সব চাইবি, আরো চাইবি, ছেলে দাও, মেয়ে দাও, নাতি দাও, নাতপুর দাও, চাইবি বুড়োর কাছে। তোর মতন মেয়েকে দেবে না তো কার জন্য রেখেছে সব? সবাই কি কাতিয়া আবাগি? শিব পূজার এই গূঢ় উদ্দেশ্যটি বোঝা পর্যন্ত গিরিবালা লজ্জার বশে পূজা পর্যন্ত ছাড়িয়া দিয়াছে। মা জ্যাঠাইমা মাঝে মাঝে ঝোঁক হইলে তাগাদা দেন, রসিকরাও বলেন। গিরিবালা কর্মের অজুহাতে এড়াইয়া চলে। 1 বৎসরের পূর্বের গিরিবালার চেয়ে 1 বৎসরের পরের গিরিবালা একটু আলাদা হইয়া পড়িয়াছে নানা দিক দিয়ায়। শৈশব আর কৈশোরে সেতুরূপে খেলাঘরটা ছিল, সেটাও গিরিবালার জীবন থেকে ধীরে ধীরে সরিয়া যাইতেছে। এই বিচ্ছেদটা ভালো করিয়া ঘটাইল হরিচরণ। ঘটনাটি কিছু পূর্বের এবং বেশ একটু কৌতুকপদ। সে হাত ভাঙা পুতুলটির হাজার খোঁজ করিয়াও সন্ধান মেলে নাই। তবে পুতুল সম্পদে গিরিবালা এখন বেশ সম্পন্ন। যদিও রমেশের দোকানের মোমের পুতুলটি বাপ আর মেয়ের জল্পনার মধ্যেই রহিয়াছে, তবু মামার বাড়ি থেকে অনেকগুলি সংগ্রহ হইয়াছে। এদিক ওদিক থেকে আরও কয়েকটা আসিয়া পড়িয়াছে। এখন ছেলে বউ নাচ জামাই বাড়িটি কম কমে। হরিচরণও একটা মানুষের মতো হইয়া আসিয়াছে। মামা ছাড়া অন্য 2-1টা ভূমিকাও করে মাঝে মাঝে। কখনো গুরুমশাই হইয়া একটু দূরে কৃষ্ণচূড়ার তলে পাঠশালা খুলিয়া বসে। গিরিবালার বাড়ির নন্তির বাড়ির ছেলেমেয়ে লইয়া বেত আছড়ায়। কখনো হয় ডাক্তার, কখনো বা আরও কিছু। আজকাল আসর সংসারে গিরিবালার বেশি খাটিতে হয়, তবু ফুরসত পাইলে যখন খেলা ঘর পাতে তখন জমে ভালো। একদিন নন্তির মেয়ের সঙ্গে গিরিবালার ছেলের বিবাহের জোগাড় যন্ত্র চলিতেছে। পুতি মামার বাড়ি হইতে বেড়াইতে আসিয়াছে। তাহার আশাটা এই বিবাহ উপলক্ষ করিয়াই এই রূপ ধরিয়া লওয়ার খেলাটা একটু বেশি করিয়াই জমিয়াছে। পুতির মামার বাড়ি শহরে, মামারাও বেশ অবস্থাপন্ন। এইসব কারণে সমবয়সীদের মধ্যে সে একটু খাতিরও পায় বেশি। আর মাঝে মাঝে 2-1টা নতুন ধরনের কথা বলিয়া খাতির আদায়ও করিতে জানে বেশ। সব ঠিক, বর বাহির হইবে, হরু পুরুত পূজার ঘর থেকে কিছু উপাচার সরানো যায় কিনা দেখিতে গিয়াছে। এমন সময় নন্তি কাঁদো কাঁদো হইয়া আসিয়া বলিল, গিরি দিদি ভাই, সর্বনাশ হয়েছে, খোকা মেয়ের কি করেছে দেখো সে। খোকা হরিচরণের ছোটটি, দুলিয়া দুলিয়া হাঁটিতে শিখিয়াছে। সুযোগ পাইলে অনিষ্ট সাধনে বেশ তৎপর। গিয়া দেখা গেল পুতুলের মুণ্ডটি তাহার হাতে। নন্তি সব ঠিক করিয়া কৌতূহল বশে একটু বরের বাড়ির সরঞ্জাম দেখিয়া আসিয়াছিল। ফিরিয়া গিয়া দেখে এই কাণ্ড। দিদি যাইতে খোকা জবাব দিয়ে হিসেবে বলিল, ছাচি অর্থাৎ শাশুড়ি। রাক্ষসী ছেলে বলিয়া গিরিবালা একটু মৃদু তিরস্কার করিল বটে, কিন্তু ক্ষতিটা সহিয়া যাইতে হইল। কেননা খোকাকে কাঁদাইলে জ্যাঠাইমা খেলা বন্ধ করিয়া দেবেন। 1 পয়সা নেই, মাটির পুতুল মাঝে মাঝে অমন একটা যায়। তাহা ভিন্ন শেষ মুহূর্তেতে অমন একটা দুর্ঘটনা ঘটায় ছেলেটাকে প্রায় সত্যের কাছাকাছি আনিয়া দিয়াছে খোকা। একদিক দিয়া লাভই। গিরিবালা অতঃপর কি করা যায় চিন্তা করিতেছিল। পুতি মুখটা গম্ভীর করিয়া নন্তিকে বলিল, তোমার ঘরের কথা আমরা বুঝি না ভাই, আমাদের এককারি খরচ হয়ে গেছে, এখন পাবো বা কোথায় মেয়ে আমরা। পুতিরই পরামর্শে নন্তি বরের মার বিস্তর হাতে পায়ে ধরিল এবং তাহারই পরামর্শে শেষ পর্যন্ত একটা রফাও হইল। নন্তির মেয়ের সঙ্গে যে ঝি আসিবার কথা ছিল তাহাকে কনে সাজাইয়া আপাতত বিবাহ দেওয়া স্থির হইল। পুতি বলিল, নইলে যে দাঁড়িয়ে অপমান হয়ে আমরা সমাজের কাছে ভাই, এই পাড়াগা নয়, শহরের সমাজ, জানো না তো তোমরা। গিরিবালা কৃতজ্ঞ চিত্তে বলিল, ভাগ্যিস বোনপো ভেবে এসেছিলি পুতি, একটা সমস্যা মিটিয়ে দিলি, আমার তো মাথা গুলিয়ে গেছিল একবারে। বিবাহ আরম্ভ হইয়া গেলে গিরিবালা হরুকে বলিল, তুই পুরুতের কাজটা সেরে নিয়ে ডাক্তার হবি, মেয়েটা চিকিৎসা তো করতে হবে। পুতি আবার মুখটা গম্ভীর করিয়া বলিল, তা করতে হবে না, একে বিয়ে হলো না, তার মুন্ডু গেল, একসঙ্গে 2টো চোট সইতে পারে ছেলে মানুষ। খেলা ভাঙিবার পর ভাঙা পুতুলটা হরিচরণের জিম্মা করিয়া দেওয়া হইল।